নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন কেইকিচি ওসাকার লেখা দ্য কোল্ড নাইটস ক্লিয়ারিং কাহিনী অবলম্বনে বরফ ঝরা রাতে। কেইকিচি ওসাকার জন্ম 1912 সালের 20 মার্চ। যে সময়টাকে গোয়েন্দা কাহিনীর স্বর্ণযুগ বলা হতো, উনি ছিলেন সেই সময়ের লেখক। তিনি মোটামুটি 30টি ছোট গল্প লিখেছিলেন, কারণ তার সাহিত্য জীবন খুব বেশি দিন স্থায়ী থাকেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ওনাকে পাঠিয়ে দেওয়া হয় ফিলিপিন্সে, এবং সেখানেই 1945 সালের রোগে ভোগে উনি মারা যান। শুধু রেখে যান তার লিখে যাওয়া ছোট গল্পগুলো। মিস্ট্রি হাউসের আজকের এই গল্পটি সমস্ত মনের শ্রোতাদের জন্য নয়, কারণ এই গল্পের শেষটা ঠিক স্বস্তিজনক বা স্যাটিসফাইং নয়। তাও যদি আপনি আমার মতোই গল্প শোনার আনন্দ নিতে চান, তাহলে শুনতে থাকুন আজকের গল্প বরফ ঝরা রাতে। বরফ ঝরে পড়ার সময় আবার চলে এলো। বিষয়টা আমায় বারবার মনে করিয়ে দেয় একজন দুর্ভাগ্যবান মানুষের কথা, যার নাম ছিল সানশিরো আসামি। তখন আমি একটা মেয়েদের স্কুলে সাধারণ জাপানিজ ভাষার শিক্ষক ছিলাম। জায়গাটার নাম কিছু একটা ধরে নিন, আসল নামটা আমি আর এখানে উল্লেখ করছি না। সানশিরো আসামিও সেই একই স্কুলে শিক্ষকের কাজ করত, এবং সেই সময় ও ছিল আমার খুবই কাছের বন্ধু, বলা যায় বেস্ট ফ্রেন্ড। সানশিরোর পরিবার থাকতো টোকিওতে। ওর পরিবার ব্যবসা করে বেশ ভালো টাকা কামিয়েছিল, কিন্তু যেহেতু সে ছিল বাড়ির ছোট ছেলে, তাই তেমন কিছু সম্পত্তি পায়নি সে। আর তাছাড়া ব্যবসা জিনিসটা তার পোষাতো না। গ্র্যাজুয়েশন করার পর শিক্ষকতার পেশায় যোগ দেয় সে, এবং চলে আসে গ্রামের দিকে। সে আসলে হতে চেয়েছিল একজন লেখক, কিন্তু সেই পেশায় খুব বেশি পসার জমাতে পারেনি সে। যতদিনে আমাদের পরিচয় হয়, তখন তার বয়স ছাড়িয়ে গিয়েছে 30-এর কোঠা, এবং সে তখন 8 বছর বয়সী একটা ছেলের বাবা। সানশিরো চটজলদি রেগে গেলেও সে ছিল খুবই সৎ এবং হাসি খুশি স্বভাবের। আমরা খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে উঠি। সত্যি বলতে গেলে ওকে সকলেই পছন্দ করত, হয়তো তার কারণ ও ছিল সাদাসিধে এবং বেশ বন্ধুত্বপূর্ণ। আজকালকার সময়ের গভীর এবং কঠিন বিষয় নিয়ে লেখালেখির জগতে তাকে ঠিক মানাতো না। বোধহয় সেই জন্যই লেখক হিসেবে খুব একটা নাম কামাতে পারেনিও। আমরা বন্ধু হবার কিছুদিনের মধ্যেই আমি সেটা বুঝতে পারি। বাড়িতে তাকে দেখলে আপনার মন ভরে উঠবে। তার সুন্দরী বউ এবং একমাত্র ছেলেটার প্রতি তার ছিল নিবিড় ভালোবাসা। ওর ছাত্রীরাও ওকে সম্মান করত। মেয়েদের স্কুলে সাধারণত শিক্ষকদের পিছনে লাগার জন্যে মেয়েরা একটা ডাকনাম তৈরি করত, কিন্তু সানশিরোকে কোনো ডাকনামে আমি ডাকতে দেখিনি তাদের। সেটাই ছিল অবাক করার বিষয়। কিন্তু যখন আবার ফিরে তাকাই, তখন মনে হয় হয়তো তার এই ভালো মানুষের জন্যই সেই ঘটনা ঘটেছিল তার সাথে। যেদিন সেটা ঘটে, সে সময় আমি থাকতাম আসামি পরিবারের কাছাকাছি একটা বাড়িতে, আর বোধহয় সেই কারণেই আমার কানেই প্রথম খবরটা পৌঁছায়। সে সময় সানশিরো বাড়িতে ছিল না। ওকে সেবার স্কুলের কাজে বাইরে পাঠানো হয়েছিল। যেহেতু 25শে ডিসেম্বর স্কুল ভ্যাকেশন ছিল, তাই সেদিন রাতেই তার ফেরার কথা। কিন্তু ঘটনাটা ঘটে তার আগের রাতে, অর্থাৎ 24শে ডিসেম্বর। সে সময় সানশিরোর বউয়ের খুড়তুতো ভাই ওইকাওয়া এসে থাকছিল ওদের সাথে। ওইকাওয়া ছিল কলেজের 2nd ইয়ারের ছাত্র। তার ব্যাপারে আমি খুব একটা জানতাম না, শুধু এই যে সে খুবই ভালো এবং মেধাবী ছাত্র, যে তার কলেজের স্কি ক্লাবের সাথে যুক্ত, এবং প্রতি শীতে সে তার খুড়তুতো বোনের সাথে দেখা করতে আসে। ডিসেম্বরে বরফ প্রচণ্ডভাবে পড়তো সেখানে, তাই যাতায়াতের জন্যে স্কিইং করতে হতো। সানশিরো যখন বাড়ি ছিল না, তখন বাড়িতে নজর রাখার জন্যে ছিল ওইকাওয়া, সানশিরোর স্ত্রী হিরোকো এবং তার 8 বছরের সন্তান হারু। তো বলা যায় যে ওইকাওয়া সে সময় সানশিরোর পরিবারের গার্ডিয়ান হিসেবে কাজ করছিল। কিন্তু তার উপস্থিতিতেও সেখানে সেই ভয়ানক কাণ্ডটা ঘটে যায়। 24 তারিখ সকালের দিকে আকাশে মেঘ জমা শুরু হয়, এবং সন্ধে হতে হতে বরফ ঝরতে শুরু করে। শুরুর দিকে হালকা হালকা পড়ছিল, কিন্তু সন্ধে 6টা নাগাদ শুরু হলো প্রবল বেগে বরফ পড়া। তারপর 8টার দিকে হঠাৎ করেই বরফ পড়া থেমে যায়। আকাশও হয়ে ওঠে পরিষ্কার, দেখা যেতে শুরু করে উজ্জ্বল তারাগুলোকে। এসব এলাকায় এরকম হঠাৎ হঠাৎ আবহাওয়ার পরিবর্তন খুবই স্বাভাবিক বিষয়।
যখন ঠান্ডা প্রচুর পড়ে তখন এরকমটা হয়। সকালের দিকটা বেশিরভাগ সময় মেঘলা থাকে, কিন্তু রাত হতে যেন ম্যাজিকের মতো আকাশ হয়ে ওঠে পরিষ্কার, যেন কোনো স্বপ্ন দেখছি। আকাশের চাঁদ এবং তারা উজ্জ্বলভাবে জ্বলে, পুরোপুরি পরিষ্কার আকাশ। এখানের লোকেরা এটাকে বলে কান্নো ইয়াবারে। সেদিন আমি 8টার কাছাকাছি সময় ডিনার সেরেছিলাম। যেহেতু স্কুলের ভ্যাকেশন শুরু হয়ে গিয়েছে, তাই ভাবছিলাম কিছুদিনের জন্য দক্ষিণে বেরিয়ে আসব। এমন সময় মিকি নামের এক মেয়ে, যে সানশিরোর একজন ছাত্রী, আমার বাড়ি এসে পৌঁছায়। সাথে করে নিয়ে এসেছিল আসামি পরিবারের সাথে ঘটে যাওয়া খুবই খারাপ একটা খবর। এই আবহাওয়ায় ঠান্ডা লাগা সত্ত্বেও আমি দ্রুত স্ত্রীগুলোর সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম মিকির সাথে। বেরোনোর সময় কানে এলো ক্রিসমাসের ঘন্টা বাজছে, সুতরাং 9টা বেজে গিয়েছে। মিকি ছিল লম্বা প্রাণোজ্জ্বল একটি মেয়ে, মানে হয় না একরকম মেয়ে যারা তার বয়সী অন্য মেয়েদের তুলনায় একটু তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়। ও ছিল সেই দলের। সে যথারীতি শিখে গেছে কিভাবে মেকআপ করতে হয়। তার স্কার্টের সাইজও মাঝে মধ্যেই পরিবর্তিত হতে থাকে, এবং সে তার খাতার ফাঁকা জায়গাগুলোকে ভরিয়ে রেখেছে বিভিন্ন কবির কবিতার ছোট ছোট অংশ দিয়ে। সানশিরোর বাড়িতে মাঝে মধ্যেই মিকির যাতায়াত লেগে থাকতো। সে বলতো সানশিরো ওকে সাহিত্যের বিষয় পড়ায়, কিন্তু সানশিরো বাড়িতে না থাকলেও তাকে সেখানে দেখা যেত। সুতরাং হতে পারে তার কারণ ছিল ওই গাওয়া, আর বোধহয় সেই তাকে সাহিত্য চর্চা করাতো। সেদিন মিকি সানশিরোর বাড়ি যায় এবং দেখে সেখানে কেউ নেই। যদিও বাড়ির দরজা জানলাগুলো ভালো করে বন্ধ করা ছিল না, বিষয়টা সন্দেহ জাগায় ওর মনে। তাই সে বাড়ির পিছনের দরজাটা খুলে ভিতরে ঢোকে, যেমনটা সে এর আগেও করেছে। কিন্তু ভিতরে প্রবেশ করে গা গুলিয়ে ওঠা দৃশ্যটা দেখা মাত্র সে ছুটে পালায় সেখান থেকে এবং চলে আসে আমার বাড়ি। সানশিরোর বাড়ি থেকে স্কেটিং করে আমার বাড়ি যেতে সময় লাগে 10 মিনিট। ওর বাড়িটা ছিল অভিনব, অনেকটা পাহাড়ি লজগুলোর মতো। সানশিরোর বাড়ির সামনে এসে পৌঁছাতে দেখলাম মিকির সারা শরীর কাঁপছে এবং সে কিছুতেই ভিতরে যেতে চাইল না। তাই আমি ওকে বললাম মিস্টার তাবের বাড়ি যেতে। উনি আমাদের স্কুলের ফিজিক্স টিচার, তিনিও কাছাকাছিই থাকেন। তারপর আমি সাহস সঞ্চয় করে ঢুকে পড়লাম ভিতরে। হারুর ঘরটা ছিল সদর দরজার কাছাকাছি। দেওয়ালে চোখ যেতে দেখলাম সেখানে পিন দিয়ে টাঙানো রয়েছে মোম রং দিয়ে আঁকা কিছু ছবি। ঘরের মাঝ বরাবর দেখলাম একটা ফার গাছ দাঁড় করানো, যেটাকে সোনালি তার জড়িয়ে সাজিয়ে রাখা। সেই সাথে রং বেরঙের কাগজ দিয়ে তৈরি করা চেন টাঙানো রয়েছে, আর গাছের ডালে ডালে ছড়িয়ে রাখা হয়েছে সাদা তুলো। স্কুলের কাজে যাবার আগে সানশিরো এই গাছটাই বড়দিনের জন্য কিনে এনেছিল। কিন্তু বাড়ি ঢুকেই যেটা প্রথমে দেখলাম তা হলো খালি বিছানা, চাদরগুলো উল্টে পাল্টে রাখা, এবং যে বাচ্চাটা সেখানে থাকার কথা সে ওখানে ছিল না। রূপলি রঙের কাগজের তৈরি তারাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেঝে জুড়ে। তখন আমার নজরে পড়ল বাড়ির অন্য একজনকে, ঘরের দরজার ঠিক মুখে, যেটা চলে যাচ্ছে লিভিং রুমের দিকে। সেখানে ওই কাওয়া মুখ থুবড়ে পড়ে রয়েছে। আমি আতঙ্কে চমকে উঠি, কিন্তু দরজার ওপাশে লিভিং রুমের অবস্থা যখন আমার চোখে পড়ে, তখন জোর করে নিজেকে টেনে নিয়ে যায় সেদিকে। আমার পায়ের কাছে তখন পড়ে আছে ওই কাওয়া, এবং বাড়ির অন্য সদস্যটি পড়ে রয়েছে লিভিং রুমে। সানশিরো স্ত্রী হিরোকোর দেহটা স্টোভের দিকে মাথা করে পড়ে রয়েছে। চুল পোড়ার বোটকা গন্ধ ছড়িয়ে রয়েছে সারা ঘর জুড়ে। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার শরীর তখন কাঁপছে, কিন্তু তাও নিজেকে সংযত করে আমি নিচু হয়ে খুব দেখে শুনে ওই কাওয়ার শরীর ছুঁলাম। শরীর একেবারে বরফের মতো ঠান্ডা। তাদের দুজনের দেহের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে ওই কাওয়া এবং হিরোকো দুজনেই নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল। মারধর করার চিহ্ন রয়েছে তাদের শরীরে, মুখে, ঘাড়ে এবং হাতে অজস্র ক্ষত চিহ্ন। যা দিয়ে খুনগুলো করা হয়েছে সেটাও খুঁজে পেলাম আমি। একটা সরু কাঠ খোঁচানোর রড, যার মাথার দিকটা বেঁকানো, ওই কাওয়ার ঠিক পায়ের সামনে পড়ে রয়েছে সেটা। এই ঘরটাতেও সব কিছু তছনছ করা, চেয়ারগুলো উল্টে রাখা, টেবিলগুলো ঠেলে সরানো। একটা বড় সড়ো কার্ডবোর্ড বক্স, যেটা সম্ভবত টেবিলের উপর রাখা ছিল, সেটা এখন পড়ে রয়েছে মেঝেতে। সেটা দুমড়ে মুচড়ে গিয়ে বেরিয়ে এসেছে ভিতরের খেলনাগুলো।
এই ঘটনা যদি অন্য কোনো অপরিচিত মানুষের বাড়িতে ঘটে থাকতো তাহলে হয়তো আমি এত কিছু লক্ষ্য করতাম না। সেখানে মৃতদেহ দেখা মাত্র আমি ঘাবড়ে গিয়ে পালিয়ে যেতাম। কিন্তু সেই মুহূর্তে আমি বেশি চিন্তিত ছিলাম যেটা আমার চোখে পড়েনি সেটার জন্যে, অর্থাৎ বাচ্চাটা। আমার উপলব্ধি হলো ঘরে ঢোকার পর এখনো অবধি আমি বাচ্চাটাকে দেখতে পাইনি। অদ্ভুতভাবে মৃত মানুষগুলোকে নিয়ে চিন্তা করার পরিবর্তে আমার মনে আশঙ্কা জাগলো বাচ্চাটাকে নিয়ে। যখন সানশিরো বাড়িতে থাকতো না তখন ওইকাওয়া এবং হিরোকোর মতো আমার উপরও থাকতো বাচ্চাটার সুরক্ষার দায়িত্ব। বাড়িটায় মোট 4টে ঘর রয়েছে এবং আমি দ্রুত বাকি 2টো ঘরও খুঁজে দেখলাম। চেষ্টা করছিলাম নিজের দুশ্চিন্তাটাকে নিয়ন্ত্রণে রাখার, কিন্তু সমস্ত বাড়িটা খুঁজে দেখার পরেও বাচ্চাটার কোথাও কোনো চিহ্ন খুঁজে পেলাম না। তখন আমার মাথায় একটা চিন্তা এসে আঘাত করল। যে ঘরের দুর্ঘটনা ঘটেছে সেখানের জানলাটা হাট করে খুলে রাখা, সেটা তো ভারী অদ্ভুত। এরকম শীতের রাতে কেউ তাদের জানলা এভাবে খুলে রাখবে না। আমি কল্পনা করলাম যে ব্যক্তি ওই দুজনকে খুন করেছে সে নিশ্চয়ই বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গিয়েছে জানলা দিয়ে। হয়তো বেরোনোর সময় তাড়াহুড়োতে জানলাটা বন্ধ করেনি। আর ব্যাপারটা বোঝা মাত্র আমি ছুটে গেলাম সেদিকে। ভয়ে ভয়ে উকি দিলাম জানলাটা দিয়ে। সেখান দিয়ে দেখা যায় বাড়ির পিছনের বাগানটা। ঠিক যেটা আশা করেছিলাম সেটাই চোখে পড়ল আমার। কোনো একজনের স্কেটিং করার চিহ্ন রয়েছে বরফের উপর। অন্ধকার থাকা সত্ত্বেও সেটা পরিষ্কার দেখা যাচ্ছিল। 2টো লম্বা দাগ বরফের উপর দিয়ে চলে গিয়েছে সামনের অন্ধকারের দিকে। আমি আর সময় নষ্ট করলাম না, চলে গেলাম বাড়ির সামনে। দ্রুত লাগিয়ে নিলাম নিজের স্কিগুলো এবং বেরিয়ে পড়লাম পিছনের দাগগুলো লক্ষ্য করে। বরফে ফুটে থাকা 2টো সমান্তরাল দাগ, যেটা দেখে বোঝা যাচ্ছে একজন মানুষ স্কেটিং করছিল। সেই দাগগুলো যাতে মুছে না যায় সেটা খেয়াল রেখে আমি অনুসরণ করে চললাম সেটাকে। আমার যাত্রা তখন আমি শুরুই করেছিলাম, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নজরে পড়ল আমার। আততায়ী 2টো স্কি ব্যবহার করেছে ঠিকই, কিন্তু স্কি পোল ব্যবহার করেছে মাত্র একটা। বাদিকে কোনো স্কি পোলের দাগ দেখা যাচ্ছে না। আমার ভিতরে ভিতরে সেই আশঙ্কাটা আরো গাঢ় হতে শুরু করলো। লোকটা নিশ্চয়ই তার একটা হাতে স্কি পোল ধরেছিল এবং অন্য হাতে ধরেছিল বাচ্চাটাকে। কল্পনার খাতায় আমি যেন দেখতে পাচ্ছিলাম বাচ্চাটা তার হাতে ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্যে। আমি অধৈর্য হয়ে অনুসরণ করে চললাম সেই দাগগুলো। সেগুলো শেষ হবার নামই নিচ্ছে না। সেই দাগগুলো একটা মাঠের বেড়া পার হয়ে উঠে গেছে রাস্তার দিকে। এখানে নতুন কিছু বাড়ি বানানো হয়েছে এবং বেশিরভাগ খালি জায়গা। সেখানটা এখন বরফে আবৃত। আমি ঠিক বলতেও পারবো না সেই বরফের নিচে ঘাস আছে নাকি মাটি। 8টার পর বরফ আর তেমন পড়ছিল না। আর এখানে অন্য কোনো স্কেটিংয়ের দাগও দেখতে পাচ্ছি না। তাছাড়া অন্য যেসব পায়ের ছাপ দেখতে পাচ্ছি সেগুলো বাড়ির মানুষ এবং কুকুরদের। আমি যে দাগ অনুসরণ করছি সেগুলোতে ব্যাঘাত ঘটায়নি কেউ। আমাকে সজাগ থেকে কাজ চালিয়ে যেতে হবে। দাগগুলো একসময় পিছনের রাস্তা থেকে ডান দিকে ঘুরে উঠে গেছে মাঠের দিকে। সেখানে দুধারের রাস্তা চলে গিয়েছে শহর বরাবর। দেখে মনে হলো দাগগুলো মূল সড়কের দিকে এগিয়ে চলেছে। তাই কোনো পুলিশের থেকে সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তাই আমি মাঠ ছেড়ে এগিয়ে গেলাম রাস্তার দিকে। কিন্তু খুবই হতাশাজনকভাবে আমার সেই আশায় জল পড়ল। দেখা গেল আমার ধারণা ভুল ছিল। রাস্তার দিকে কোনো দাগ নেই। তারপর যখন আমি আবার মাঠের দিকে গেলাম সেখানে কোথায় দাগগুলো ছিল সেটা খুঁজে পেলাম না। চারপাশ ভালো করে দেখলাম, কিন্তু একই ফলাফল। নিজেকেই গালাগাল দিলাম। তারপর পাগলের মতো এপাশ ওপাশ খুঁজতে খুঁজতে শেষে গিয়ে মাঠের ধার বরাবর খুঁজে পেলাম দাগগুলো। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবার অনুসরণ করা শুরু করলাম। দাগগুলো এখনো এগিয়ে চলেছে রাস্তার দিকে। আমি ভাবলাম কি করে আমি হারিয়ে ফেলেছিলাম দাগগুলো। আমি মনোযোগ সহ সেগুলোকে দেখতে দেখতে এগোতে থাকলাম। এই সময় অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম। দাগগুলো যত মাঠের মাঝামাঝি এগোচ্ছে তত যেন আবছা হয়ে আসছে। তারপর একসময় সেগুলো একেবারে অদৃশ্য হয়ে গেল। যেন যে স্কেটিং করছিল সে এখান থেকে উড়ে গিয়েছিল কোথাও। অর্থাৎ বরফ পড়ে দাগগুলো মুছে গিয়েছে। এটা ছাড়া তো আর কোনো ব্যাখ্যা নেই এর। আমি মাথায় জোর দিয়ে ভাবার চেষ্টা করলাম। 8টা নাগাদ বরফ পড়া থেমে গিয়েছিল এবং তারপর আর তেমন বরফ পড়েইনি। যদি তেমনটা হতো তাহলে সমস্ত দাগই মুছে যেত, শুধুমাত্র মাঠেরগুলো মুছতো না।
তাহলে কি কোনো ঝোড়ো হাওয়ার ফলে মুছে গিয়েছে দাগগুলো? কিন্তু রাতের দিকে তো তেমন কোনো হাওয়ার আভাস পাইনি আমি। কিছু না ভেবে আমি ওখানে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। কিন্তু দাঁড়িয়ে থাকলে তো আমার চলবে না। নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চাটা এখন বিপদে। বাড়ির বাকি দুজন মারা গিয়েছে। আমাকে এক্ষুনি পুলিশের কাছে খবর দিতে হবে। আমি সোজা চলে গেলাম কাছাকাছি থানায় এবং জানালাম সব কিছু। একজন পুলিশের সাথে ফিরে আসার পথে আমি ভাবছিলাম, দাগগুলো হঠাৎ করে মুছে গেল কি করে? সানশিরোর বাড়ি পৌঁছাতে দেখলাম সেখানে বেশ কিছু প্রতিবেশীরা এসে জড়ো হয়েছে এবং তারা পুলিশে ফোন করতেই যাচ্ছিল। মিকিও সেখানে উপস্থিত। দেখে মনে হচ্ছে সে যেন কেঁদে ফেলবে। মিস্টার তাবেই, অর্থাৎ যাকে খোঁজার জন্য আমি মিকিকে পাঠিয়েছিলাম, তিনি ছিলেন বাড়ির ভিতর। জোর গলায় ডাক দিয়ে খুঁজছিলেন বাচ্চাটাকে। আমরা ভিতরে ঢুকতে পুলিশটি জানালো গোয়েন্দা আসা অবধি কিছুতে যেন হাত না লাগাই। তারপর উনি আমাকে, মিকিকে এবং মিস্টার তাবেইকে নিয়ে গেলেন স্টাডি রুমে এবং জিজ্ঞাসাবাদ শুরু করলেন। মিকি আর আমি দ্রুত জানালাম সব কিছু। দুজনেই ছিলাম উত্তেজিত, কিন্তু অন্যদিকে তাবেই, তিনি ছিলেন শান্ত। বেশি কথা তিনি বললেন না। শীঘ্রই একজন সিনিয়র পুলিশ তার সদস্যদের নিয়ে এলেন। তারা ক্রাইম সিনের বেশ কিছু ফটোগ্রাফ নিলেন এবং বাইরে গেলেন বরফে হয়ে থাকা দাগগুলো পরীক্ষা করতে। সিনিয়র অফিসারটি অন্য অফিসারের রিপোর্ট মন দিয়ে শুনলেন এবং দেহগুলো দেখলেন। তারপর তিনি বাইরে গেলেন দাগগুলো অনুসরণ করতে। আমি সানশিরোর নামে একটা টেলিগ্রাম লিখে পোস্ট অফিসে জমা দেওয়ার জন্য সেটা দিয়ে দিলাম মিকির হাতে। তারপর যখন নিজেকে খানিক কাবুতে আনতে সক্ষম হলাম, তখন ফিরলাম তাবের দিকে। পুলিশের সাথে কথা বলার সময়ও দেখছিলাম উনি একেবারে শান্ত রয়েছেন, কিন্তু ওনাকে দেখে লাগছে উনি গভীর চিন্তার মধ্যে ডুবে রয়েছেন। উনি কি নিয়ে চিন্তা করছেন? উনি কি কোনো ক্লু খুঁজে পেয়েছেন? মিস্টার তাবে, আমি ডাকলাম, এই কেসটার বিষয়ে আপনার কি মত? তাবে আমার দিকে তাকিয়ে পলক ফেললেন। মানে বলছি, আপনিও তো সব দেখলেন। আমি বললাম, যে লোকটা এসব করেছে তার চিহ্ন রয়েছে এবং সে বাচ্চাটাকে অপহরণ করে যেন অদৃশ্য হয়ে গিয়েছে। ব্যাপারটা ভারী অদ্ভুত নয় কি? সেটা ঠিক, এই কেসের সব কিছুই অদ্ভুত, সম্মতি জানালেন তাবে। মানে বুঝলাম না। খেলনাগুলো এবং বাচ্চার মিষ্টিগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, বললেন তাবে। আপনার কি মনে হয় ওগুলো ঘটনাটা ঘটার আগে থেকেই এরকম ছিল? হ্যাঁ, সেটা হতে পারে। বাচ্চারা খেলাধুলা এবং খাওয়ার সময় এমনটা করে থাকে, আমি বললাম। আমার তা মনে হয় না। যদি বাচ্চাটা এখানে মিষ্টিগুলো খেয়ে থাকতো, তাহলে তাদের র্যাপারগুলো কোথায়? পুলিশ আসার আগে আমি সব পরীক্ষা করে দেখেছি, কিন্তু কিচ্ছু পাইনি। খেলনাগুলো একেবারে নতুন, আর কার্ডবোর্ডের বাক্সটা ছিল ভেজা, কিন্তু এদিকে কোথাও জল পড়ে যাওয়ার কোনো চিহ্ন নেই। হতে পারে বরফ লাগার ফলে সেটা গলে গিয়ে বাক্সটা ভিজে গেছে। এই কেসটার আরও অনেক অদ্ভুত ব্যাপার রয়েছে। আজ হলো ক্রিসমাস ইভ। বরফে স্কিয়ের চিহ্ন পাওয়া গিয়েছে। কেউ একজন বাড়িতে ঢুকে জানলা দিয়ে পালিয়ে গেছে এবং তারপর তার রেখে যাওয়া দাগ হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলেন তাবে। আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আপনার কি মনে হয় কে করেছে এটা? আমি বললাম, আপনি কি বলতে চান সান্তাক্লজ এসে এসব করে গেছে? হ্যাঁ, তাবে বললেন। সোজা কথায় বলতে গেলে সান্তাক্লজ এসেছিলেন এই ঘরে। আমি দারুণ অবাক হলাম। সেই হিসেবে দেখতে গেলে তো এই সান্তাক্লজ খুবই হিংস্র ছিল তাহলে। একেবারে ঠিক, এমন এক সান্তাক্লজ যার এরম রূপ আমরা আগে কখনো দেখিনি। হয়তো স্বয়ং শয়তান সান্তাক্লজের রূপে এসেছিলেন এখানে। কিন্তু মনে হয় আমি ধীরে ধীরে রহস্যটা বুঝতে শুরু করেছি। এর অর্ধেকটা আমি বুঝে ফেলেছি। চলুন আমাদের এই সান্তাক্লজকে খুঁজে বের করা যাক। তবেই লিভিং রুমের দিকে চলে গেলেন। সেখানে থাকা পুলিশটাকে জানালেন যে উনি বাইরে যাচ্ছেন। তবেই আমাকে ইশারা করে বেরিয়ে গেলেন সামনের দরজা দিয়ে। ঠিক কি হচ্ছে আমি বুঝতে পারলাম না, কিন্তু তবুও আমি ওনার আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হয়েছি। আমিও চললাম তার পিছু পিছু। কিন্তু বাড়ির পিছন দিকে যেখানে দাগগুলো অদৃশ্য হয়েছিল, তবে সেখানে না গিয়ে চলে গেলেন সামনের দিকে বেড়ার কাছে এবং চোখ রাখলেন রাস্তার উপর। মানুষেরা বাড়ি থেকে বেরোনো এবং ঢোকার সময়ের পদচিহ্ন দেখা যাচ্ছে সেই বরফে, এবং কিছু প্রতিবেশী চিন্তিত মুখে দাঁড়িয়ে রয়েছে। আপনি কি করতে চাইছেন? আমি প্রশ্ন করলাম। আমি অন্য আরেক জোড়া দাগের খোঁজ করছি, বললেন উনি। আরেক জোড়া দাগ?
আমি অবাক হই। হ্যাঁ, মুখের কোণে একটা হাসি রেখে বললেন তাবে, জানলার কাছে শুধু একজোড়া দাগ আমরা খুঁজে পেয়েছি। যদি কেউ বাড়িতে ঢুকে তারপর বেরিয়ে যায়, সেক্ষেত্রে আরও একজোড়া দাগ থাকার কথা। উনি ছাদের দিকে চাইলেন এবং হাসলেন। এমনকি স্বয়ং সান্তাক্লজও ওই ছোট চিমনি দিয়ে বাড়িতে ঢুকতে পারতেন না। এই খুনের ঘটনাটা কোনো রূপকথার গল্প নয়। আমিও এবার বুঝতে পারলাম, সত্যিই তো বাড়িতে প্রবেশ করার চিহ্নও তো আশেপাশে থাকার কথা। এরকম একটা জিনিস মাথায় না আনার জন্য নিজেকেই ধিক্কার দিলাম। তখন আমার মাথায় একটা ধারণার জন্ম নিল। মিস্টার তাবে, আমি এখন বুঝতে পারছি কি বোঝাতে চাইছেন আপনি। রাত হবার আগে বরফ পড়ছিল। সান্তাক্লজ যখন আসেন তখন বরফ পড়ছিল এবং যখন বেরিয়ে যান তখন থেমে গিয়েছিল। সেই জন্যই ওনার আগমনের পথে দাগগুলো অদৃশ্য হয়ে গিয়েছে, কিন্তু বেরিয়ে যাওয়ার দাগগুলো রয়ে গেছে। তাবেই নিজের মাথা নাড়লেন। আপনি একটু ভুল করলেন। এখানে আসল সমস্যাটা হলো অদৃশ্য হয়ে যাওয়া চিহ্নগুলো। মানে, আপনি যদি মনে করেন দাগগুলো বরফ ঢেকে দিয়েছে, তাহলে এরকম অনিয়মিত এবং অসমভাবে কেন বরফ পড়ল? তবেই নিজের একটা হাত আমার কাঁধে রেখে বললেন, আপনি ভুল ধারণা নিয়ে চিন্তা করছেন। এই বাড়িতে খুন এবং একটা অপহরণ হয়েছে। বাড়ির জানলা ছিল খোলা এবং বাইরে স্কিয়ের দাগ রয়েছে। সেই সাথে স্কি পোল ব্যবহার করা হয়েছে একটা। দেখে মনে হচ্ছে সে অন্য হাতে বাচ্চাটাকে ধরেছিল। আপনি ভাবছেন অপহরণকারী বাচ্চাটাকে তুলে নিয়ে জানলা দিয়ে পালিয়েছে, কিন্তু সেটা সঠিক নয়। তবে হাত দিয়ে অঙ্গিভঙ্গি করে বলে চললেন, কল্পনা করুন, একটা মানুষ বরফ পড়ার সময় হাঁটছে। এই সময় যদি বরফ পড়া থেমে যায়, তখন সেই পদচিহ্নগুলো কেমন দেখাবে? বরফ সেই দাগগুলো মুছে দেবে যেই সময় বরফ পড়ছিল, কিন্তু বরফ পড়লে পায়ের ছাপও গভীর হয়ে যাবে। অন্যদিকে স্কি ট্র্যাক অন্যভাবে কাজ করে। সেগুলো ধীরে ধীরে সরু হতে থাকে এবং অবশেষে অদৃশ্য হয়ে যায়। সুতরাং কেউ এখানে আসার আগে অবধি বরফ পড়ছিল না, এবং বরফ পড়া বন্ধ হওয়ার পর কেউ এখান থেকে বেরিয়ে যায়নি। মানুষটা যখন স্কি করছিল সেই সময় বরফ পড়া বন্ধ হয় এবং পিছনে তার ফেলে আসা দাগগুলো মুছে দিতে থাকে বরফ। অর্থাৎ সে ব্যক্তি জানলা দিয়ে পালিয়ে যায়নি, বরং সে ওখান দিয়ে ঘরে প্রবেশ করেছিল। সান্তাক্লজ নিশ্চয়ই শহরের দিক থেকে এসেছিল এবং বরফ পড়া বন্ধ হওয়ার খানিক পরেই সে বাড়িতে প্রবেশ করে। আচ্ছা, হ্যাঁ, এবার বুঝলাম। নিজের মাথা চুলকাতে চুলকাতে আমি বললাম, কিন্তু একটা স্কি পোল ব্যবহার করার মানে কি? সেটাও সহজ। আপনি শুরু থেকেই ঠিক ভেবেছিলেন সান্তাক্লজ তার হাতে কিছু ধরেছিল, কিন্তু সেটা বাচ্চা নয়। সেটা ছিল খেলনা ভর্তি একটা কার্ডবোর্ড বক্স, যেটা বরফ লেগে ভিজে গিয়েছিল। সান্তার তরফ থেকে উপহার ছিল তার মধ্যে। এবার একটু গম্ভীর হয়ে উঠলেন তাবে। তাহলে কেসের অনেকটা পরিষ্কার হয়ে গেছে। জানলার সামনে পাওয়া চিহ্নগুলো হলো সান্তাক্লজের বাড়িতে ঢোকার চিহ্ন। ওরা নিশ্চয়ই সামনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল। আচ্ছা, আপনি যখন এখানে এসে পৌঁছান তখন কি সামনের দিকে কোনো দাগ দেখেছিলেন? সেটা বলা কঠিন। সেই সময় আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। আমি বললাম, আচ্ছা চলুন, এই দাগগুলোর মধ্যে খোঁজা যাক, কোথাও একটা স্কিপল ব্যবহার করা হয়েছে কিনা। বললেন তাবেই। তিনি ঝুঁকে পড়ে খোঁজা আরম্ভ করে দিলেন এবং সেই দেখে আমিও তাই করলাম। বরফে বিভিন্ন দাগ মিশেছিল আমাদের, পুলিশদের। ফলে একটা স্কি পোলওয়ালা স্কি ট্র্যাক খোঁজাটা সহজ কাজ ছিল না। যেসব পুলিশেরা পিছনের দাগটা অনুসরণ করছিলেন তারা ফিরে এসেছে, ফলে বাড়ির ভিতরটা হয়ে উঠেছে জনাকীর্ণ। তখন তাবে জিজ্ঞেস করলে, মিকি তো ক্লাস 8-এ পড়ে, তাই না? সে কি বড়দের স্কি ব্যবহার করে? আমি মাথা ঝাঁকালাম। তার মানে ওই স্কিগুলো বাচ্চাটার। অদ্ভুত রহস্যময় ভঙ্গিতে বললেন উনি তারপর আমায় রাস্তার ধারের বেড়ার দিকে নিয়ে গেলেন এবং ইঙ্গিত করলেন সামনে ফুটে থাকা দাগগুলোর দিকে। আমরা এতক্ষণ ধরে একটা স্কি পোলওয়ালা দাগ খুঁজে পাচ্ছিলাম না, কারণ সান্তাক্লজ বাচ্চাটাকে তুলে নিয়ে যাননি। বাচ্চাটা তার নিজের স্কি পায়ে দিয়ে সান্তার সাথে চলে গিয়েছে। হ্যাঁ, সেটাই দেখলাম। একজোড়া বড়দের স্কিয়ের পাশে একজোড়া বাচ্চাদের স্কি সোজা চলে গিয়েছে মূল রাস্তার দিকে। পুলিশের থেকে ডাক আসার আগে চলুন এই দাগগুলো অনুসরণ করি, তবেই বললে। আমরা তৎক্ষণাৎ বেরিয়ে পড়লাম। সেই ঘটনার পর অনেকটা সময় কেটে গিয়েছে, তাই আমরা জানি না মানুষগুলো কতটা দূর চলে গেছে। কিন্তু বেড়া ধরে 50 মিটার যাওয়ার পর হঠাৎ করেই দাগগুলো ঘুরে গেছে ডান দিকে, যেন কিছু একটা বাঁচিয়ে চলছিল তারা। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। সেই চিহ্ন চলে গিয়েছে কাছাকাছি অবস্থিত একটা খালি বাড়িতে।
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, এতটা কাছাকাছি। সেই দাগগুলোর দিকে তাকিয়ে ফ্যাকাশে মুখে বললেন তাবে, খারাপ কিছু একটা ঘটেছে বলে আমার আশঙ্কা হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় সান্তাক্লজটা আসলে কে? আশা করি আপনি যথারীতি বুঝে গেছেন সে কে। আমি নিজের মাথা নাড়লাম। তাবেই বাড়ির পিছন দিকে যাওয়ার সময় বললেন, আমরা সবকিছু জানার পরেও বলতে দ্বিধা হচ্ছে মনে। একজন সান্তাক্লজের ড্রেস পরে উপহার হাতে নিয়ে জানলা দিয়ে ঘরে ঢুকলো এবং বাচ্চাটা কোনো প্রতিবাদ না করে তার সাথে বেরিয়ে গেল। প্রতিদিন 7:30টার দিকে শহর থেকে একটা ট্রেন আসে আমাদের গ্রামে। আমার বিশ্বাস সময়ের আগেই সানশিরো বাড়ি ফিরে এসেছিল আজ। কি? সানশিরো যাচ্ছে তাই কথাবার্তা? যদি সে ফিরেও আসে তাহলে এরকম বিভৎস কাণ্ড কেন ঘটাবে? যে মানুষ নিজের পরিবারকে এতটা ভালোবাসে সে কখনোই এরকমটা করতে পারে না। কিন্তু তখন তাবেই খোলা জানলার কাছে একটা বড় স্কি এবং একটা ছোট স্কি খুঁজে পায়। উনি তখন জানলা দিয়ে সেই আধো অন্ধকার ঘরে প্রবেশ করে। আমি তার পিছু পিছু ঢুকি, আর সেই সময় আমি শুনতে পাই তাবেয়ের কাঁপা কণ্ঠের আর্তনাদ, আমাদের অনেক দেরি হয়ে গেছে। অন্ধকারে আমার চোখ সয়ে আসতে দেখলাম সানশিরোর ঠান্ডা শরীর সিলিংয়ে বাঁধা একটা কাপড়ের সাথে ঝুলছে। তার পায়ের কাছে পড়ে রয়েছে বাচ্চাটা। বেল্ট ব্যবহার করে তাকে গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে। দেখে মনে হচ্ছে যেন সে ঘুমোচ্ছে। কিছু চকলেটের টুকরো এপাশ ওপাশ ছড়িয়ে ছিটিয়ে। তাদের পাশে ভাঁজ করা একটা কাগজ পড়ে তাবে সেটা তুলে নিলেন, দ্রুত চোখ বোলালেন সেখানে। তারপর সেটা এগিয়ে দিলেন আমার দিকে। সেখানে লেখা সানশিরোর লিখে যাওয়া শেষ কিছু কথা আমাকে উদ্দেশ্য করে। আমার শরীর কাঁপছিল তখন। লেখাটা পড়লাম আমি। প্রিয় বন্ধু হাতানো, খুবই জঘন্য এক পরিস্থিতির মধ্যে এসে পড়েছি আমি চাই তুমি সত্যটা জানো। বরফ পড়ার দরুন আমার কাজ একদিন আগেই শেষ করে ফেলা হয়। আমি 7:30টার দিকে ট্রেন করে গ্রামে এসে পৌঁছাই এবং যেহেতু এটা ছিল ক্রিসমাস ইভ, তাই বাচ্চাটার জন্য কিছু উপহার কিনে বাড়ির পথে এগোতে থাকি। তুমি তো জানো আমি খুবই সাধারণ একটা মানুষ যে তার স্ত্রী, ছেলে এবং নিজের পরিবারকে খুবই ভালোবাসে। মনে মনে তখন ভাবছিলাম যখন আমার পরিবার দেখবে যে আমি একদিন আগে ফিরে এসেছি তখন কতই না খুশি হবে। তাই ঠিক করি সান্তাক্লজ সেজে আমি ওদের সামনে গিয়ে চমকে দেব। পরম খুশিতে আমি যাচ্ছিলাম বাড়ির দিকে। ধীরে ধীরে জানলার কাছে যাই এবং পায়ের থেকে স্কিগুলো খুলে ফেলি। জানলা খুলে যখন ভিতরে তাকাবো তখন সবার মুখটা কেমন চমকে যাবে সেই ভেবে হাসছিলাম মনে মনে। কিন্তু জানলায় উকি দিতে এমন কিছু দেখলাম যেটা আমি আশা করিনি। হয়তো আমি স্বপ্নেও ভাবিনি এমন কিছু দেখব। দেখলাম উইকাওয়া এবং আমার স্ত্রী সোফায় একে অপরের উপর শুয়ে। আমার মনের সমস্ত খুশি নিমেষে উধাও হয়ে যায়। আমি হাতের বাক্সটা ছুঁড়ে মারি ওদের গায়ে। হাতানো, তোমার কি মনে হয় আমার রাগ কমানোর জন্যে এতখানি যথেষ্ট ছিল? তুমি নিশ্চয়ই কল্পনা করতে পারো এরপর পোকা স্টিক দিয়ে আমি কি করেছিলাম। এইসব আওয়াজে আমার ছেলে যে পাশের ঘরে শুয়েছিল জেগে ওঠে। তাই আমি নিশ্চিত করি সে যেন এসব কিছু জানতে না পারে। ওকে সাথে নিয়ে আমি বেরিয়ে যাই সামনের দরজা দিয়ে। কিন্তু এখন আমার কাছে যাওয়ার জন্য আর কোনো জায়গা নেই। এই ভাঙা হৃদয় কিছুতেই আর জুড়বে না। হাতানো, আমি আমার প্রাণের ছেলেটাকে সঙ্গে নিয়ে এই জগৎ ত্যাগ করছি বন্ধু। বিদায়। ইতি সানশিরো। বাইরে তখন রাতের হাওয়ায় বরফ ঝরার শব্দ হলো, যেটা কানে আসতে আমি চমকে উঠলাম। চার্চের বেলটাও তখন বাজা বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন জানি বুকটা ভারী ভারী হয়ে আসছে আমার।